শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে 4 লাখ বাংলাদেশি, যেতে পারেননি আরও 3 লাখ। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। তলানি থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, সূচক বেড়েছে 1000 পয়েন্ট, মূলধন বেড়েছে 60,000 কোটি টাকা। নাব্য সংকটে 2 মাস ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ির রুটে নৌ চলাচল ব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে। রাশিয়ার প্রধান বিরোধী নেতার শরীরে বিষ প্রয়োগে হত্যার প্রমাণ মিলেছে, জার্মান প্রশাসনের দাবি। এবং ক্লাব সভাপতির সাথে আলোচনায় বসেছে মেসির বাবা ও এজেন্ট, অবসান হয়নি মেসি বার্সা দ্বন্দ্ব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার মধ্যে বৈদেশিক শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে কমপক্ষে 4 লাখ প্রবাসী বাংলাদেশি, যাদের অন্তত 80 ভাগেরই বিকল্প আয়ের কোনো উৎস নেই। গেল 5 মাসে বিদেশে যেতে পারেননি অন্তত আরও 3 লাখ। দেশের অর্থনীতির জন্য এটিকে অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি করোনা পরবর্তী বিশ্বে নতুন করে কর্মী পাঠানো সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। বৈশ্বিক করোনা সংকট শুরুর সময় ছুটিতে এসে আটকা পড়েছেন প্রায় 2 লাখ প্রবাসী কর্মী। সব ধরনের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি অন্তত আরও 1 লাখ। আর এপ্রিল থেকে আগস্ট গত 4 মাসে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন আরও প্রায় 1 লাখ কর্মী। জীবিকার পথ বন্ধ হওয়ায় এই 4 লাখ মানুষ এখন হতবিহ্বল। অভিবাসন কর্মীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা IOM বলছে, বিদেশ ফেরত 70% কর্মী এখন জীবিকা সংকটে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জরিপ অনুযায়ী ফেরত আসা 87% কর্মীর আয়ের বিকল্প কোনো উৎস নেই। অভিবাসীদের নিয়ে কাজ করা রামরুর জরিপ বলছে, বিদেশে চাকরি হারানোই করোনার মধ্যে 61% পরিবারে রেমিটেন্স আসা পুরোপুরি বন্ধ। সবকিছু মিলে আমাদের প্রায় 5 লাখ লোক করোনার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত সরাসরি। এখন তাদের পরিবারের সঙ্গে যুক্ত করলে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যায়। এই ধারা যদি চলতে থাকে আগামী 3-4-5 মাসে আরও যদি 2-2.5 লাখ লোক আসে, সবকিছু মিলে কিন্তু সংকটটা ক্রমেই বাড়বে। ফিরে আসা কর্মীদের কর্মসংস্থানে সরকার পৃথকভাবে 700 কোটি টাকা ঋণ তহবিল গঠন করলেও শর্তের বেড়াজালে সুবিধাবঞ্চিত বেশিরভাগ কর্মী। বৈশ্বিক মহামারীর কারণে নতুন করে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি কখন ভালো হবে এটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা যেটা বুঝতে পারছি, কোভিড পৃথিবীতে অদক্ষ শ্রমিকের চেয়ে সারা পৃথিবীতে দিন দিন দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। এটা মেটাতে আমরা আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে আরো সম্প্রসারণ করছি। আপনি জানেন ইতিমধ্যে আমাদের 40টি টিটিসি আগামী ডিসেম্বর নাগাদ আমরা চালু করতে পারবো। বিএমইটির তথ্য অনুযায়ী আগের বছরের তুলনায় 2018-19 বছরে জনশক্তি রপ্তানি কমেছে। আর এবছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 5 মাস ধরে একেবারেই বন্ধ রয়েছে বিদেশ যাত্রার পথ, যার অভিঘাত ছড়িয়ে পড়েছে প্রান্তিকের মানুষ পর্যন্ত। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। তলানি থেকে উঠে এসে ফুরফুরে মেজাজে দেশের পুঁজিবাজার। গেল 2 মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে প্রায় 1000 পয়েন্ট। পাশাপাশি গতি ফিরেছে লেনদেনেও। 2 মাসে ডিএসসির বাজার মূলধন বেড়েছে প্রায় 60,000 কোটি টাকা। বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসির নেওয়া কিছু পদক্ষেপে আস্থা ফিরেছে তাদের। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার ভয় দূরে রেখে বাজারমুখী হচ্ছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। পুঁজিবাজারেও ফিরতে শুরু করেছে এক যুগ আগের জৌলুস। 2 মাস আগের সাথেও বর্তমান বাজারের পার্থক্য চোখে পড়ার মতো। দেয়ালের বড় স্ক্রিনে থাকা পুরনো স্বপ্নকেই ফিরে আনার চেষ্টা করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। দীর্ঘ 10 বছরের মধ্যে তো এত ভলিউম হয়নি। ভলিউম এরকম থাকে তাহলে ইন্ডেক্স আমাদের আরো আপ হবে। কিন্তু একবারে ওয়ালে পিঠ থেকে গেছিল এরকম অবস্থা। কোনো আইটেম এখন মার্কেটটা ভালো হয়, চাঙ্গা হইতেছে। বুধবার দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক অবস্থান করছে প্রায় 4900 পয়েন্টে। 2 মাস আগে যে সূচক ছিল 3986 পয়েন্টে। বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে 3,70,000 কোটিতে, যা 2 মাস আগে ছিল 3,11,000 কোটি টাকা।
সবচেয়ে বড় পার্থক্য লক্ষ্য করা যায় লেনদেনে। বুধবার দিন শেষে লেনদেন হয়েছে ১২০০ কোটি, যা ২ মাস আগে ছিল মাত্র ৮১ কোটি টাকা। ওনার যে উদ্যোগগুলা এটা মার্কেট মোটামুটি ফলপ্রসূ হচ্ছে, বিনিয়োগকারীরা মোটামুটি আস্থা পাচ্ছে। তারল্যের সংকট চেয়ে বড় জায়গা ছিল আস্থার সংকটে ছিল। বাজার সংশ্লিষ্টরা বলছেন বন্ড মার্কেট সম্প্রসারণ হলে লেনদেন ছাড়িয়ে যাবে কয়েক হাজার কোটিতে। মার্কেটকে বড় না করে এই মার্কেটকে স্থিতিশীলতায় আনা যাবে না। মার্কেটকে বড় করতে হলে মার্কেটকে ওপেন করে দিতে হবে। আমি যেহেতু আজকে ব্যাংকিং সেক্টর দেখেন, ব্যাংকিং সেক্টর গ্রামে গঞ্জে সব জায়গায় তার সেবাটা পৌঁছে দিতেছে। আমি ক্যাপিটাল মার্কেটের সেবাটা আমি প্রত্যেকটা গ্রামে আমরা পৌঁছে দিতে চাই। বুধবার থেকে বাজারে জেড ক্যাটাগরি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি। এর ফলে ১২ কোম্পানি জেড ক্যাটাগরি থেকে ফিরে এসেছে আগের অবস্থান এ কিংবা বি ক্যাটাগরিতে। ২০১০ সালের ভয়াবহ ধসের পর পুঁজিবাজারে ১০ বছর ছিল অনেকটাই গতিহীন। তবে করোনা পরবর্তী সময়ে আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। স্বভাবতই বিনিয়োগকারীরাও ফিরতে শুরু করেছেন, হচ্ছে ভালো লেনদেনও। তবে লেনদেনের এই ধারা বজায় রাখতে এবং বাজারকে দীর্ঘমেয়াদে ভালো করতে আরও বেশি পদক্ষেপ চান সাধারণ বিনিয়োগকারীরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দলীয় নেতাদের জাতিকে দেয়া প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজ নিজ বিষয়ভিত্তিক দায়িত্ব পালনেও জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য প্রতি প্রতিষ্ঠানকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে গড়ে তুলতে চায় তার সরকার। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি তাঁর বক্তব্যের শুরুতেই ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পক্ষে এবং আমার মুক্তির জন্য অনেক কাজ করে গেছেন। এরপর সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার পূরণে নেতাদের মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রত্যেকের যার যার বিষয়ভিত্তিক দায়িত্ব পালনের কথাও স্মরণ করিয়ে দেন। আর সামনে কয়েকটা উপনির্বাচন আছে, সেই নির্বাচনেও জনগণের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে। আমরা সার্ভে রিপোর্টে দেখেছি সব জায়গায় আওয়ামী লীগের ভোট অনেক বেশি, কিন্তু সেখানে যেহেতু দল ঐক্যবদ্ধ থেকে যেন আমাদের নির্বাচিত প্রতিনিধির জন্য ইলেকশন করে সেটা নিশ্চিত করতে হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর আশপাশের প্রতিষ্ঠানগুলোর সংস্কারের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন করে আমাদের নতুন প্রজন্মের জন্য এটা তৈরি করে দিয়ে যেতে চাই। টিএসসিটাকে আমি নতুন ভাবে গড়ে তুলতে চাই, সম্পূর্ণ আধুনিক ভাবে আমি টিএসসি প্রতিষ্ঠা করবো, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেডিকেল কলেজটাকে আমরা খুব সুন্দরভাবে করতে চাই, কারণ একটাই আমাদের জাতীয় প্রতিষ্ঠান সারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসে, কাজে সেখানে প্রায় ৫,০০০ রোগী যাতে চিকিৎসা হতে পারে সেইভাবে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলতে চাই। একই সাথে করোনা প্রাদুর্ভাবের কারণে থমকে যাওয়া সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। আমরা আমাদের প্রবৃদ্ধি কিন্তু আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতি এখন শূন্য বলেই দেশের গুরুত্বপূর্ণ সংকট আড়াল করতে 15 আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়াতে মাঠে নেমেছে দলটি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপির অভিযোগ, তাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে এক প্রকার গৃহবন্দী থাকতে বাধ্য করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপি 1 সেপ্টেম্বর তাদের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এই সেপ্টেম্বরের 25 তারিখেই শেষ হবে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। ক্যালিফোর্নিয়া বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল সভায় আপনারা যারা দলের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে ক্যালিফোর্নিয়া বিএনপি এই ওয়েবিনারের আয়োজন করে। প্রবাস এবং দেশ থেকে দলের সিনিয়র নেতাদের সঙ্গে ভার্চুয়াল এই আলোচনায় যুক্ত হন বিভিন্ন পর্যায়ের নেতারা। সিনিয়র নেতাদের কাছে জানতে চান, গণতন্ত্র ফেরানোর আন্দোলনে বিএনপি কি ব্যর্থ? বাংলাদেশে মাটিতে কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, কোনো সমস্যা তৈরি হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এগিয়ে এসেছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, তারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে নেমে চরমভাবে দুর্দিন মোকাবেলা করছেন। আপনারা বিএনপির রাজনীতির সাথে সাথে
যারা এখানে মেইন স্ট্রিম রাজনীতিতে আছেন, আপনাদের লোকাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। তাদের মাধ্যমে তারা ভিন্নভাবে বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম সেখানে অবদান রাখতে পারবেন। দেশের অসংখ্য সংকট সেগুলোর দিকে না তাকিয়ে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য সম্প্রতি শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলের মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে অপবাদ ছড়াচ্ছে আওয়ামী লীগ। নতুন ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার 15ই আগস্টের হত্যার সঙ্গে জড়িত করা। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহবন্দী, অসুস্থ। 2018 সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির দায়ে 17 বছরের কারাদণ্ড দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আনবিলিভেবল, প্লান্ডারিং। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন করে নবম শ্রেণীতে তোলা হবে। এর আগে কোভিড-19 মহামারীর মধ্যে কেন্দ্রীয়ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়। সেক্ষেত্রে কোন পন্থায় এই মূল্যায়ন করা হবে তা এখনও ঠিক হয়নি। জেএসসি জেডিসি পরীক্ষা নিয়ে স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সেই চিঠির সূত্র ধরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাকি থাকা পরীক্ষা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে কোনো র্যাগ ডে পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। উচ্ছেদ অভিযান চলে, দখলমুক্ত হয় ফুটপাত ও সড়ক, কিন্তু কিছুদিন পর আবারও হয় দখল আর উচ্ছেদের খেলায় ভোগান্তি বাড়ে পথচারীদের। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদে আবারও শুরু হবে অভিযান। ব্যুরো প্রধান ও প্রতিবেদকদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। সড়ক প্রশস্ত করার পাশাপাশি রঙিন টাইলস বসানো হয়েছে ফুটপাতে। এসব ফুটপাত দিয়ে চলার কথা পথচারীদের, কিন্তু পুরো ফুটপাত দখল করে বসেছে পণ্যের পসরা। তাই মানুষ আর যানবাহন চলাচল করে মূল সড়ক দিয়ে। শুধু ফুটপাত দখল নয়, মূল সড়ক দখল করেও চলছে ব্যবসা। মাঝে মাঝে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান চললেও কিছুদিন পরেই এই চেহারায় ফেরে সড়ক। এই ফুটপাতে তো আমরা হাঁটতেই পারি না, বরং যে ফুটপাত তো দখল হয়েছে, এখন আবার রাস্তার উপরেও, রাস্তার ধারটাও দখল হয়ে গেছে। চাই না বসতি, কিন্তু একজনের কাছে 7 দিন না খেয়ে থাকলে তো কেউ দেবে না, চাই না। আমরা পেটের দায়ে বসি, আমাদেরকে একটা পুনর্বাসন করে দিলে আমরা সেই জায়গায় চলে যাব। যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়, মাঝে মাঝে ছুটির সফর হয়, কিন্তু সে সফর তো কোনো কাজ হচ্ছে না। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঝে মাঝে চলে প্রশাসনের অভিযান। কিছুদিন ফাঁকা থাকলেও এখন আবার দখল হয়েছে মহাসড়ক। রীতিমতো স্থায়ী বাজার বসেছে টাঙ্গাইল ঢাকা মহাসড়কের অর্ধেক জুড়ে। আমরা গরিব মানুষ করে খাচ্ছি স্যার। পুলিশ আসলে সড়ক চলে যাই। ফুটপাতে আমগো রাস্তা ওসি সব কইছে মেইন রোডের রাস্তাটা ছাইরা দিতে, কইছে তোমরা ভিতরে চাপা যদি পারো করো। তবে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে জানিয়ে কর্তৃপক্ষের দাবি, ফুটপাত আর সড়ক থেকে দখলদারদের উচ্ছেদে তারা শিগগিরই অভিযানে নামছেন। বিভিন্ন হকার বা এই ফুটপাতে যারা ব্যবসা করে তারা এই ফুটপাতগুলি দখল করে নিচ্ছেন এবং সম্মত কারণে যে উদ্দেশ্যে করা মানুষের হাঁটা চলার জন্য সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। সেই কারণে সিটি কর্পোরেশন তো নাগরিকদের দিকে আমাদেরকে তাকাতেই হবে। আমরা আমাদের ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই ফুটপাতগুলি দখলমুক্ত করছি যাতে নিরাপদে নাগরিকরা চলাচল করতে পারে। আমরা এখন আনসার দিব আর আমাদের লোক দিব, তারা নিয়মিত টহল দিবে প্রতিটা সড়কে 2-3 বার করে। বসার সুযোগ থাকলে তারা সঙ্গে সঙ্গে উঠাই দিবে। ফুটপাত আর সড়কের বড় অংশ দখলদারদের কবজায় থাকায় দুর্ঘটনাও বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। সকালের সংবাদে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত।
চট্টগ্রাম কাস্টমসে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রপ্তানি পণ্যের শুল্কায়নের নতুন পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। 2021 সালের 1 জানুয়ারি থেকে এই পদ্ধতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা বলছেন বর্তমানে অফ ডক সমূহে কাস্টমস কর্মকর্তার স্বল্পতা রয়েছে। এই অবস্থায় রপ্তানি পণ্য চালান স্টাফিং পরবর্তীতে বিল অব এক্সপোর্ট শুল্কায়ন করা হলে অতিরিক্ত সময় ক্ষেপণ ও জটিলতা হবে। এতে সহজে পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী বছরের 1 জানুয়ারি থেকে রপ্তানি পণ্যের শুল্কায়নের নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে এনবিআর। এ কারণে চট্টগ্রাম কাস্টমসে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নতুন এই পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। যারা রপ্তানিকারক তাদেরকেও এই পদ্ধতিটা আপনার অনুসরণ করতে হবে, সেই মোতাবেক তাদের ডকুমেন্ট প্রসেসিং করতে হবে। অ্যাডভান্স তারা যে বিল অফ এক্সপোর্ট সাবমিট করছে সেই কাজটাও তাদেরকে পরিহার করতে হবে। নতুন পদ্ধতিতে রপ্তানি পণ্য চালানের বিল অফ এক্সপোর্ট এসআই কোডা সিস্টেমে সাবমিট করতে হবে। পরে স্টাফিং পর্যায়ে পণ্যের কায়িক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রাজস্ব কর্মকর্তাদের এসআই কোডা ওয়ার্ল্ডের ইন্সপেকশন অ্যাক্টের পরীক্ষা প্রতিবেদন সংক্রান্ত তথ্য দিতে হবে। ব্যবসায়ীরা বলছেন এই পদ্ধতিতে অতিরিক্ত সময় ক্ষেপণ ও জটিলতা সৃষ্টি হবে। এতে অনেক সময় ক্রেতা নির্ধারিত সময় সীমার মধ্যে নির্দিষ্ট জাহাজে রপ্তানি চালান প্রেরণ সম্ভব হবে না। এতে আগ্রহ হারাবে অনেক রপ্তানিকারক। রাত 9টার সময় এক্সপোর্টের পণ্য আসলো, সেটা অফডকে পণ্য পরীক্ষা হলো, এক্সামিন হওয়ার পরে সে কি কাস্টম হাউসে সেইটা শুল্কায়ন করতে পারবে? সেই সুযোগ কি আর তার থাকবে না। তাতে কি হবে যে সেদিন আর এই পণ্যটি স্টাফিং এর জন্য প্রোগ্রাম পাবে না। যদি পরবর্তী দিন জাহাজের প্রোগ্রাম থাকে সে এই জাহাজের প্রোগ্রাম রাখতে পারবে না। বন্দর কর্তৃপক্ষ অথবা কাস্টম কর্তৃপক্ষ কোনো একটা প্রক্রিয়া যদি নতুন প্রক্রিয়া যদি চালু করতে গিয়ে আমাদেরকে সময় ক্ষেপণ করে অথবা আমাদের এই আমাদের সহজ করার পরিবর্তে ব্যাপারটাকে জটিল করে ফেলে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি বনাম আমদানিকার দুই জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। নতুন এই পদ্ধতি কার্যকর হলে 24 ঘন্টা অফ ডকে কাস্টমস কর্মকর্তা থাকতে হবে ও তাদেরকে শুল্কায়নের ক্ষমতা দিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার কারণে ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে করোনা আক্রান্ত রোগীদের সেবা এবং নমুনা পরীক্ষার জন্য যাওয়া মানুষ এসব অভিযোগ করেছেন। আর সেখানে নমুনা দেওয়ার সময় যে ভিড় হয় তাতে সংক্রমণহীন মানুষেরও আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ে। জামিল হাসান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এরা সবাই এসেছেন করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য। যে ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে দেশে দেশে লকডাউন করা হয়, সে ভাইরাসের নমুনা দেওয়ার ক্ষেত্রে কুষ্টিয়ায় চরম অব্যবস্থাপনা চোখে পড়ার মতো। একে অন্যের সঙ্গে একেবারে মিলেমিশে গেছেন এখানে। এই চিত্র শুধু একদিনের নয়, প্রায় প্রতিদিনই এমন ভিড় থাকে। যেখানে সবচেয়ে বেশি শৃঙ্খল আমাদের হওয়ার দরকার ছিল, ঠিক সেখানে আমরা সবচেয়ে বেশি বিশৃঙ্খল। যার মতো শেষে দূরত্ব বজায় না রেখে কাজ করছে। হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ডে সংক্রমিত এবং সংক্রমণহীন দুই ধরনের রোগীই আছেন, কিন্তু তাদের যেভাবে রাখা হয়েছে তাতে সবারই আক্রান্ত হওয়ার শঙ্কা আছে। রোগীর স্বজনরা কেউ মেঝেতে বিছানা করেছেন, আবার কোনো রোগীর দর্শনার্থীর সংখ্যা একাধিক। করোনার রোগী ভাবে এখানে রাখছে, এখন তার যদি করোনা নাও হয়, করোনার রোগী এখানে যদি থাকে তাহলে তো তারও করোনা হয়ে যাবে। করোনা ওয়ার্ডে এত গাদাগাদি নেই, তবে রয়েছে অন্য অভিযোগ। স্বজনরা বলছেন এই ওয়ার্ডে ডাক্তার কিংবা নার্স আসেন না বললেই চলে। কারো অভিযোগ চিকিৎসা সরঞ্জাম থাকলেও তার ব্যবহার নেই। অক্সিজেনটা ওনার যে লেভেলটা মাপার জন্য মেশিন, এটা আমাদের নিজেদের ওটা দেখতে হচ্ছে। হাই ফ্লো অক্সিজেন আমাদের দরকার, তখন তাদের কাছে কিছুই নেই। অব্যবস্থাপনার জন্য লোকবল সংকটকে দায়ী করছেন হাসপাতালের চিকিৎসকরা। বলছেন অবজারভেশন ওয়ার্ডে জায়গা কম থাকায় গাদাগাদি করে থাকছেন সব রোগী স্বজন। বেড খালি না থাকায় আমরা অবজারভেশন ওয়ার্ডে পজিটিভ রোগীদেরকে রাখতে বাধ্য হয়েছি। জনবলের খুবই ঘাটতি। আমরা ওখানে যারা লোক দাঁড়িয়ে রাখবো বা জনবলতে ঠেকাবো, এটা ঠেকানো সম্ভব হচ্ছে না। লোকই নেই, আমরা ঠেকাবো কিদের? কুষ্টিয়ায় 250 শয্যা হাসপাতালে পিসিআর ল্যাবে এ পর্যন্ত 2 সহস্রাধিক রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন প্রায় অর্ধশত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিএফ গ্র্যাচুইটি সহ চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনার বেসরকারি মহসেন জুট মিলে শ্রমিক কর্মচারীরা আবারও আন্দোলনে নেমেছেন।
এরই মধ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শিগগিরই পাওনা পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এদিকে চুক্তিভঙ্গ ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় মিল মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করেছে শ্রম অধিদপ্তর। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাড়ির বেসরকারি মহসেন জুট মিল স্থায়ীভাবে বন্ধ করা হয় 2014 সালে। শ্রম আইনে মিলের শ্রমিক কর্মচারীদের ক্ষতিপূরণ ও গ্র্যাচুইটির পাওনা পরিশোধের কথা থাকলেও তা হয়নি 7 বছরেও। শ্রমিকরা জানান, পাওনা পরিশোধের বিষয়ে গেল 26 জুলাই মিল মালিক ও প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সেখানে 26 আগস্টের মধ্যে পাওনা পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। তাই আন্দোলনে তারা। না খায় না অবস্থায় চলাফেরা করছি, ছেলে মেয়ের কোনো লেখাপড়া নাই, নাতিপুতি যারা আছে তাদের কোনো খরচপত্র আমরা দিতে পারছি না। 7 বছর ধরে কোনো টাকা পয়সা দেয় না, ষড়যন্ত্র করে মিলটা আপনার ইউনিয়ন পরিষদের থেকে বন্ধ করেছে। রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসূচির বিকল্প আমাদের আর কোনো পথ নেই। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে না পারা এবং ঋণের চাপে বন্ধ হয় জুট মিল। লোকসানের সেই ধাক্কায় আজও বঞ্চিত শ্রমিকরা, বলছেন সিবিএর সাবেক নেতা। 30 কার্য দিবস হইতে হইতে এ পর্যন্ত ডিসি, পুলিশ কমিশনার, মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং করে করে এই আজকে দেবো, কালকে দেবো, এই কয়েকদিন পরে দেবো, এই লোন পাইলে দেবো, এইভাবে বলতে বলতে আজকেরা 7টা বছর হয়ে গেছে। চুক্তিভঙ্গ ও শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় ফৌজদারি আইনে মিল মালিকদের বিরুদ্ধে মামলাও করেছে শ্রম অধিদপ্তর। বাংলাদেশ শ্রম আইন 222 ধারা বিধান মোতাবেক চুক্তি উভয় পক্ষের মানা বাধ্যতামূলক, আর যদি না মানে 292-93 ধারা এটা অপরাধ বলে গণ্য হয়। সেই ধারায় মামলা দিয়েছে। এখন মাননীয় আদালত যেটা সমীচীন মনে করবে তাই দিবে। খুলনার মহসেন জুট মিলের ক্ষতিপূরণ, লে অফ বেনিফিট ও গ্র্যাচুইটির টাকা পাওনা রয়েছে 667 জন শ্রমিক কর্মচারীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালে বিদেশি জাতের 12 মাসি তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক শিক্ষক। 24% জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 2 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। তার সাফল্যের খবরে উৎসাহী মানুষই দেখতে আসছেন তরমুজের ক্ষেত। অপ্রচলিত ফল চাষে বেকারত্ব দূর হবে আশা কৃষি কর্মকর্তাদের। রাহাত খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তরমুজের এই ক্ষেত হাসান মাহমুদ সাইদ নামে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের এক শিক্ষকের। শিক্ষকতার পাশাপাশি 1986 সাল থেকে মাছ চাষ করেন তিনি। পুকুরের পাড়ে বেশ কয়েক বছর ধরে সবজির চাষ করছেন। করোনা সংকটে স্কুল বন্ধ থাকায় এক বীজ ব্যবসায়ীর পরামর্শে বেশি লাভের আশায় এবার লাগিয়েছেন তরমুজ। 24% জায়গায় 700-র উপরে চারা লাগিয়েছেন সাইদ। খরচ হয়েছে 35,000 টাকা। এখন তার ক্ষেতে রয়েছে 5 ধরনের বিদেশি তরমুজ। এগুলো থেকে 2 লাখ টাকা লাভের আশা সাইদের। আমার এ পর্যন্ত প্রায় 30,000 থেকে 35,000 টাকার মতো খরচ হয়েছে। আমি আশা করি 3 থেকে 4 টন আমি ফলন পাবো এবং আশা করি 2 লাখ টাকার উপরে আমার লাভ হবে। সাইদের বাগানে কাজ করা শ্রমিকরা জানান, তরমুজ চাষে বাড়তি কোনো ঝামেলা নেই, শুধু জৈব সার ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায়। প্রথম জৈব সার দিছি, কূপ দিয়া আমার করিয়া সুন্দর করিয়া উষা করিয়া পলিথিন দিয়া, এরপর চারা পাত্তা দিছি, 15 দিন পর আনিয়া এই জায়গায় লাগাইছি। ওনাকে আমরা বেশ কয়েকটা তরমুজের বীজ ফ্রি স্যাম্পল হিসাবে দিয়েছিলাম, তার মধ্যে থেকে 4টা জাত খুব ভালো হয়েছে। সাইদের এই ক্ষেত দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসাহী মানুষ আসছেন। এদের অনেকে এসব ফল চাষে আগ্রহী। কৃষি কর্মকর্তারা বলছেন, 12 মাসি ফল হওয়ায় ভরা মৌসুমের পর এর চাষ লাভজনক হতে পারে। অধিদপ্তরের পক্ষ থেকে যত টেকনিক্যাল সাপোর্ট আছে সবগুলাই ওনাকে দিয়েছি। কখন সার দিতে হবে, কখন পোকামাকড় দমন করতে হবে, এ বিষয়ে আমাদের ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক ওনার সাথে যোগাযোগ করতেন। এই ক্ষেতে বর্তমানে রয়েছে সুইট ব্ল্যাক, কার্নিয়া, সোনিয়া, হানিডিও মেলন ও রক মেলন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ পূর্ববর্তী দিনের চেয়ে আবারও কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে 2,82,000-এর বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 6,200 শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়ে গেল 2,61,66,000, মোট মৃত্যু 8,66,000।
দৈনিক সংক্রমণের ঘটনায় অতীতে সব রেকর্ড ভেঙে ফেলেছে ভারত। দেশটিতে একদিনেই ৮২,৮৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। প্রাণ হারিয়েছে ১,০২৬ জন। টানা দ্বিতীয় দিনের মতো হাজারের অধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে, আক্রান্ত প্রায় অর্ধলক্ষাধিক। দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়তে দেখা গেছে তুরস্কে। ২৪ ঘন্টায় ১৫০০-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দেশটিতে। এদিকে করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ দিনের কম না করার জন্য সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের শেষ নাগাদই বাজারে আসতে পারে ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। আগামী অক্টোবর থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে পেরু। অন্যদিকে মহামারীর এই সময়ে চলতি বছরে হামের মতো অনেক রোগের টিকাই শিশুদের দেয়া হচ্ছে না বলে সতর্ক করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে সেসব রোগের প্রাদুর্ভাবও বাড়তে পারে বলে হুঁশিয়ারি করা হয়েছে। বিষাক্ত নোভিচোক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে। বুধবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। বিবিসি জানায়, নাভালনির শরীরে টক্সিকোলজি পরীক্ষায় নোভিচোকের উপস্থিতির প্রমাণ নিশ্চিতভাবে পাওয়া গেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে আলোচনা করে এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানান দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীরা। বর্তমানে জার্মানিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গেল ২০ আগস্ট সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে বিমানের ভেতরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তমস্কে বিমানে ওঠার আগেই রুশ প্রেসিডেন্টের কট্টর সমালোচক নাভালনিকে ভ্লাদিমির পুতিনের নির্দেশে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে, যদিও এই অভিযোগ নাকচ করে আসছিল ক্রেমলিন। আবারও সীমান্তে সংঘাতে জড়ালো চীন ও ভারতীয় সেনারা। এতে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। হিমালয়ের পাদদেশে দুই বাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘাতের জেরে ভারত নেপাল সীমান্ত এবং উত্তরাখণ্ড ও সিকিমের ত্রিসংযোগ অঞ্চলগুলোতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি। চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত। ভারত চীন চলমান সীমান্ত সংঘাত উত্তেজনা বাড়ায় বুধবার দেশের সীমান্ত রক্ষাকারী সমস্ত বাহিনীকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং এইসব এলাকায় মোতায়েনের জন্য সেনাও পাঠানো হয়েছে। গণমাধ্যমের সূত্রে প্রকাশ, চীন নেপালের সাথে তার প্রভাব খাটিয়ে সমস্যা তৈরি করতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হওয়ায় গোয়েন্দা এজেন্সি এসএসবি এবং ইন্দো তিব্বত সীমান্তে টহলদারি বাহিনীর সাথে তথ্য শেয়ার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত টহলদারি বাহিনীকে কালাপানি অঞ্চলের নিকটবর্তী উত্তরাখণ্ডে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের এক সেনা নিহতের দিল্লির দাবি নাকচ করেছে বেইজিং। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়। পেঙ্গং লেকের দক্ষিণের সব পজিশন ও পোস্টে এখন ভারতের দখলে চলে এসেছে বলে সোমবার দাবি করেছে ভারতীয় সেনারা। ঘটনাটিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত চীন সীমান্তে। আর যেন সমস্যা না বাড়ে এ বিষয়ে আলোচনা চলছে দুদেশের মধ্যে। চলতি বছরের জুনে চীনের সঙ্গে সীমান্তের পশ্চিম অংশে লাদাখে প্রাণঘাতী সংঘর্ষের পর আলোচনা চলার মধ্যেই দুদেশ তাদের সীমান্তে সামরিক কার্যক্রম বৃদ্ধি করে চলেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। বুধবার যৌথভাবে এই বিবৃতি দেন কানাডীয় পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইন এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টিভ ব্লক। বিবৃতিতে তারা বলেন, রোহিঙ্গা গণহত্যা বিষয়ক মামলায় সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় নতুন করে গতি পাবে মামলাটি। গাম্বিয়াকে সমর্থন দেওয়ার জন্য গণহত্যা কনভেনশন মেনে নেওয়া দেশগুলিকে পুনরায় আহ্বান জানান তারা। মিয়ানমারের গণহত্যাকারীদের শাস্তির আওতায় আনতে গাম্বিয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এই কাজে আইনি বিষয়ে সহায়তা করা কানাডা ও নেদারল্যান্ডস দায়িত্ব মনে করে বলেই জানিয়েছে ফিলিপ ও স্টিভ। সেলুলয়েডের কাব্যে আজও জীবন্ত তিনি। ব্যর্থতা দিয়ে শুরু হলেও শেষে গড়িয়েছিলেন সফলতার প্রাসাদ, যার অভিনয়ের দ্যুতি আজও আলোকিত করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তিনি বাঙালির মহানায়ক উত্তম কুমার। তার আজ 94তম জন্মদিন। তিনি 3 দশকের ক্যারিয়ারে বাংলা হিন্দি মিলিয়ে
অভিনয় করেছেন 200-এরও বেশি ছবিতে। ফাতেমা কাউসার একটি প্রতিবেদন করেছেন। বদলে গেছে যা দেখি নতুন লাগে। বাংলা চলচ্চিত্রে প্রতিভাবান অভিনেতার সংখ্যা কম নয়, কিন্তু মহানায়ক একজনই, তিনি উত্তম কুমার। হয়তো সে কারণে সত্যজিৎ রায় তার নায়ক চলচ্চিত্রে সাধারণ তরুণ থেকে চিত্রনায়ক হয়ে ওঠা অরিন্দম চ্যাটার্জির ভূমিকায় উত্তম ছাড়া অন্য কাউকে ভাবতে পারেননি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের জন্ম 1925-এর 3 সেপ্টেম্বর কলকাতার আহিরিটোলায়। প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। 1948 সালে মুক্তি পায় উত্তম কুমার অভিনীত প্রথম চলচ্চিত্র দৃষ্টিদান, কিন্তু ছবিটি দর্শক হৃদয়ে দাগ কাটতে পারেনি। খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি। তবে 1952 সালে বসু পরিবার দিয়ে প্রথম নজর কাড়েন উত্তম কুমার। 1953 সালে 74.5 চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে মহানায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি। নমস্কার, ভেতরে আসতে পারে। 74.5 ছবিতে অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে প্রথম অভিনয় করেন উত্তম কুমার, যার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রার জুটির সূত্রপাত। এই জুটি 50 ও 60-এর দশকে অনেকগুলো ব্যবসায়িকভাবে সফল, একই সঙ্গে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও করেছেন চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা। সফলভাবে করেছেন মঞ্চে অভিনয়ও। মনটা ভরে ওঠে। 1980 সালে 24 জুলাই মাত্র 53 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান উত্তম কুমার। ফাতেমা কাউসার, নিউজ 24। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শ্রমবাজার থেকে ছিটকে পড়েছে 4 লাখ বাংলাদেশি, যেতে পারেননি আরও 3 লাখ। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। তলানি থেকে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার, সূচক বেড়েছে 1000 পয়েন্ট, মূলধন বেড়েছে 60,000 কোটি টাকা। নাব্য সংকটে 2 মাস ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল ব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে। রাশিয়ার প্রধান বিরোধী নেতার শরীরে বিষ প্রয়োগে হত্যার প্রমাণ মিলেছে, জার্মান প্রশাসনের দাবি। এবং ক্লাব সভাপতির সাথে আলোচনায় বসেছে মেসির বাবা ও এজেন্ট, অবসান হয়নি মেসি বার্সা দ্বন্দ্ব। সকালের সংবাদ এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ।